প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে বারবার তিনি আত্মনির্ভরতা, আত্মনির্ভরশীল ভারতের কথা বলেছেন। 28 বার তিনি এই কথাটা বলেছেন। এই বক্তব্যের সময়ে তিনি বারবার এটা বোঝাতে চেয়েছেন যে ভারতকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কিভাবে নিজের পায়ে দাঁড়াবে? ভারত যে অবস্থাতে দাঁড়িয়ে আছে, মেক ইন ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, স্বদেশি ভাবনার কথা বলা হয়েছে, ভারতীয় ভাবনার কথা বলা হয়েছে, অথচ ভারতবর্ষের যে ঔষধ, অ্যান্টিবায়োটিক যে ঔষধ প্রয়োজন তার 90% আসে চীন থেকে। ভারতবর্ষে যে অ্যান্টিবায়োটিক ঔষধের প্রয়োজন তার 90% আসে চীন থেকে। কি আশ্চর্য হচ্ছেন তো? শুধু আশ্চর্য হলে হবে না, আরও শুনুন, ভারতবর্ষে যত ঔষধ আমদানি হয় তার 70% আসে চীন থেকে। এটা তো গেল ঔষধের কথা, অর্থাৎ আপনার জীবন মরণের ব্যাপারটা গেল। এবার আপনি যদি ভাবেন যে আপনি এই যে আমার বক্তব্যটা শুনছেন না, এই বক্তব্যটা হচ্ছে ফেসবুকের। ফেসবুক কারা? ফেসবুক বিদেশি। নরেন্দ্র মোদীর বক্তব্য কালকে দেখলাম, তার বক্তব্য আমরা ফেসবুকে দেখছিলাম, যে বক্তব্যটা ফেসবুকে হচ্ছে, উনি যে বক্তব্যটা ওনার ফেসবুকে ছেড়েছেন সেটাও বিদেশি। ওনার বক্তব্য যে টুইটারে ছাড়া হয়েছে সেটাও বিদেশি। ওনার যে ইউটিউবে বক্তব্য চলছে ওটাও বিদেশি। এই যে ইমেল জিমেল যেগুলি ব্যবহার করি সব বিদেশি। এই যে গুগল, যেখানে সার্চ ইঞ্জিন যেটা আমরা সার্চ করছি সেটাও বিদেশি। তাহলে বিদেশি গুগল হবে, বিদেশি ইউটিউব হবে, বিদেশি ফেসবুক হবে, বিদেশি টুইটার হবে, বিদেশি টেকনোলজি হবে, সব কিছু হবে। আর আপনি বলবেন স্বদেশি ভাবনা কিভাবে? ভারতীয় বিএসএনএল সংস্থার কি বর্তমান অবস্থা? বিএসএনএল সেরকম কানেকশন নেই, কর্মীরা বেতন পাচ্ছে না। এই বিএসএনএল কোম্পানিটাকে ঠিক করার জন্য ভারত সরকার কি ভূমিকা রেখেছে? এটা তো আমাদের সংস্থা ছিল, কোনো ভূমিকা রাখেনি তো। এখানে বিদেশি ভোদা করছে, বাজার করছে। এখানে বিদেশি বিভিন্ন সিমের কোম্পানিগুলি বাজার করছে, বিদেশি বিভিন্ন মোবাইল কোম্পানিগুলি বাজার করছে। আপনি কিসের, মানে কোন দিক দিয়ে আত্মনির্ভরতা বলতে চাইছেন? আমাদের হাতে পায়ে যা আছে সব বিদেশি। আমরা যে জলটা খাই সে কিনলি জল, কোথাকার সে কিনলি জলটা? আমরা যে দুধের শিশু দেব, একটা শিশুর মুখে যে দুধের কৌটো দেব, সেই দুধের কৌটোটা কোথাকার? নেস্টলি কোথাকার? পেপসি, থ্যামসআপ, স্প্রাইট এ কোথাকার? কারা বানায়? মানে আপনি কি খাবেন? আমাদের দেশ 130 কোটির দেশ, কৃষিভিত্তিক দেশ। এখানে গরুকে মাতা হিসাবে পুজো করা হয়, গরুকে সম্মানের স্তরে রাখা হয়, গরুর আধার কার্ড হয়, অথচ দুধ ভিত্তিক গরু কেন্দ্রিক কোনো শিল্পই গড়ে ওঠেনি। এখানে মদ কেন্দ্রিক শিল্প গড়ে উঠেছে, বিদেশি মদ, দেশি মদ, নানা কিছু। কিন্তু দুধকে মানে ইউটিলাইজ করে দুধ ভিত্তিক, গরু ভিত্তিক, পশু কেন্দ্রিক কোনো শিল্প গড়ে ওঠেনি। কেন ওঠেনি জানি না। এখানে আমাদের গঙ্গা নদী আছে, গঙ্গাকে অনেকে অনেক রকমভাবে ভাবেন, অথচ এখানকার জল আমরা সাপ্লাই দিতে পারিনি। সে ইসরায়েল থেকে আসে জল, সেই জল খেতে হয় আমাদের। মানে আমরা বলতে চাইছি আত্মনির্ভরশীলতা কোথায়? আজকের একটা রিপোর্ট পড়ছিলাম সকালের দিকে, যে প্রায় 71% মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না এই লকডাউনের সময়। কিসের আত্মনির্ভরশীলতা? এদেশে রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তিনি বলছিলেন একটা বক্তব্যে যে প্রায় 60 কোটি প্রণব মুখোপাধ্যায় কি এপিজে আব্দুল কালাম, মানে আমি অথেন্টিক আমার এই মুহূর্তে মনে আসছে না, 60 কোটি বেকার। এ জানেন আপনি যে এই বর্তমান অবস্থাতে কত পলিটেকনিক ছেলেরা কাজ হারিয়ে বসে আছে? আপনি একটু ইনস্টিটিউশনগুলিতে খোঁজ নেন দেখি, পলিটেকনিক স্টুডেন্টদের অবস্থা কি। আপনি দেখেন পলিটেকনিক কলেজে কেউ ভর্তি হতে চাইছে না, একটু খোঁজ নেন। তাহলে আত্মনির্ভরশীলতা কিভাবে হতে পারে? মানে আমরা কিভাবে ভারতবর্ষকে, মানে আমিও তো চাই, আমরা তো চাই, এটা আমাদের মনের ভাবনা, যে চীন যেভাবে লিড করছে, আমেরিকা যেভাবে লিড করছে, রাশিয়া যেভাবে লিড করছে, ইসরায়েল যেভাবে লিড করছে, পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে লিড করছে, আমরাও লিড করব। আমরা তো চাই যে ভারতবর্ষ 130 কোটি জনগণ, পৃথিবীর 7 ভাগের 1 ভাগ। চীন এবং ভারতবর্ষ যদি মানে এক কেন্দ্রিক ধরেন তাহলে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। এত বিপুল জনসংখ্যা, এত বিরাট আমাদের দেশ। বাংলাদেশ আর পাকিস্তানটা যদি আলাদা না হতো তাহলে আরও বিরাট দেশ হতো, হয়তো পলিটিক্যালি আলাদা ভাবনা হতো।
কিন্তু এই এই বিরাট দেশ আমাদের এখন, সেই দেশ আমরা এখনো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারিনি। আমরা প্রশ্ন তুলতে পারি না যে জাতিসংঘে আমাদের স্থায়ী সদস্য করতে হবে। আমরা সম্মান দিতে জানি না। আমরা বিভিন্ন পার্টিতে বিভিন্ন জায়গাতে কাদেরকে সম্মান দিই দেখেন তো আপনারা। সর্দার বল্লভভাই প্যাটেলের বিরাট মূর্তি হচ্ছে, কোন সময় হচ্ছে? যখন মানুষ ভুভুক্ষ, যখন মানুষের টাকা নেই, যখন মানুষ ব্যবসা হারাচ্ছে। আমরা কি বিজ্ঞানীদের সম্মান দিতে পেরেছি? যে দেশে পাকিস্তানের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে বা বৈদেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে সর্বপ্রথম ক্ষেপণাস্ত্রের দরকার হয়, সর্বপ্রথম আণবিক অস্ত্রের দরকার হয়, সেইটা দিয়ে যে দেশটাকে সাজিয়েছে তার নাম এপিজে আব্দুল কালাম। আমরা কতজন এপিজে আব্দুল কালামকে নিয়ে চর্চা করি? গোটা বছর চর্চা হয় কি? আমাদের পার্টিতে, আমাদের ভাবনায়, আমাদের মননে এপিজে আব্দুল কালাম আছে তো? এপিজে আব্দুল কালাম যেভাবে জীবন নির্বাহ করেছেন রাষ্ট্রপতি থাকাকালীন, যেভাবে অনাড়ম্বরপূর্ণ যেভাবে জীবনযাপন করেছেন, এবং তিনি সরকারের কোনো টাকা নেননি, আমরা কি সেটা পেরেছি? আমাদের বর্তমান রাষ্ট্রপতি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সেটা কি হচ্ছে? নাকি কোটি কোটি টাকা আমাদের শুধু পোশাকে আর খেতে ভরে যাচ্ছে? এগুলি ভাবতে হবে, এগুলি ভাবতে হবে। হিন্দু মুসলিম ঐক্যের ক্ষেত্রে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, একে তিনি রাষ্ট্রপতি, একে তিনি বিজ্ঞানী, একে তিনি পাইলট চালাতেন, বিমান চালাতে পারতেন। এইরকম বহুমুখী প্রতিভাধর বিজ্ঞানী, বহুমুখী প্রতিভাধর রাষ্ট্রনায়ক ভারতবর্ষের ইতিহাসে আর একটাও হয়নি। আমরা সম্মান দিতে পারিনি। এত মহান একজন ব্যক্তি, যিনি সরকারি টাকা একটু বাইরে গেলেও পার্সোনাল টাকা খরচ করতেন, তিনি রাষ্ট্রপতি ভবনে কোনো রকম অনুষ্ঠানের আয়োজন করতে দিতেন না, না ওটা জনগণের টাকা। আমরা হোমিও জাহাঙ্গীর ভাবাকে কতটা মনে রেখেছি? ভারতবর্ষে পরমাণুর যিনি পথিকৃৎ, এই বড় বড় ভাষণ দেয় না এক একটা, ওদের কিচ্ছু জানে না, ওদের মাথাতে কিছু গোবর আছে। এই লোকগুলি যদি হোমিও জাহাঙ্গীর ভাবাকে সম্মান জানাতো, তাহলে ভারতের পরমাণুর যে পথিকৃৎ তাকে সম্মান জানানো হতো। পেরেছি কি? পারিনি। আমাদের স্বদেশী ভাবনা মানে নির্দিষ্ট দলের নির্দিষ্ট ভাবনার কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। স্বদেশী ভাবনা মানে নির্দিষ্ট একটা দর্শন নয়। স্বদেশী ভাবনা মানে সমগ্র ভারতবাসীর ভাবনা। যে দেশে এখনো দুবেলা দুমুঠো খেতে পায় না মানুষ, যেখানে বাড়ি আসতে হয় ট্রেনে, হেঁটে হেঁটে ট্রেনের অভাবে, যেখানে ট্রেনে চড়তে গেলে, স্বদেশি ট্রেনে চড়তে গেলে, স্বদেশি ভাবনায় উঠতে গেলে টাকা লাগে ঘর থেকে, কাদের স্বদেশি, কাদের ভাবনা, কাদের নিয়ে স্বদেশ, কাদের নিয়ে ভারত, আমি বুঝতে পারি না। শ্রমিকের আর্তনাদ যে দেশের গভর্নমেন্ট শুনতে পায় না, সে দেশের গভর্নমেন্ট কোন ধরনের স্বদেশের কথা বলছেন? আর একটা কথা হচ্ছে, আমাদের দেশের একটা বিরাট সংখ্যক শ্রমিক বিদেশে কাজ করে। আমরা অনেক সময় গর্ববোধ করি, ভারতীয় বংশোদ্ভূত অমুক ব্যক্তি আমেরিকায় অমুক পদে, ভারতীয় বংশোদ্ভূত অমুক ব্যক্তি ব্রিটেনে অমুক পদে, ভারতীয় বংশোদ্ভূত অমুক ব্যক্তি মধ্যপ্রাচ্যের আরবে অমুক পদে। আচ্ছা, ভারতীয় বংশোদ্ভূত এই কথাটা আমরা কেন বলি? ও তো আমাদের দেশে থাকা উচিত ছিল, কেন সে দেশে গিয়েছে? কেন? আমরা বিজ্ঞানে যে নোবেল নিয়ে আসতে পেরেছি, আমরা অর্থনীতিতে যে নোবেল নিয়ে আসতে পেরেছি, তাদেরকে কতটা সম্মান দিতে পেরেছি? আমরা নোবেলের মতো একটা পুরস্কার ভারতবর্ষ থেকে টানতে পারি কি না, এগুলি ভাববেন না? আমাদের এডুকেশন কেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বলুন, বা যাদবপুর ইউনিভার্সিটি বলুন, বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলুন, বা নালন্দা বলুন, বা আরও যে সবগুলি আছে, আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে কতটা গৌরবময় ভূমিকা নিতে পারছি? একজন ছেলে জেএনইউতে পড়ে, সে সরকারের বিরুদ্ধে একটা কথা বলবে, ও দেশদ্রোহীদের আখড়া। কি মানসিকতা? স্বদেশী না মানসিকতা বিদ্বেষী? একজন ছেলে যাদবপুরে পড়ে, ধরুন আমি নিজেও যাদবপুরের স্টুডেন্ট, আমি যাদবপুরে ধরুন পড়াশোনা করলাম, তারপরে আপনার বিরুদ্ধে এই ভিডিওটা করলাম, তখন আপনি বললেন, ও দেখেছো যাদবপুর মানে দেশদ্রোহীদের আখড়া, ওই নারী টারি ব্যাপারগুলি আছে, এই অনেক নেতা কিছু এরকম ধরনের টাইপের কথা বলেছে। যাই হোক, তাহলে যাদবপুর যারা জেএনইউ বা প্রেসিডেন্সি বা কলকাতা ইউনিভার্সিটি বা জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, যেখান থেকে শাহরুখ খানের মতো লোক তৈরি হয়, যেখান থেকে জাকির হোসেনের মতো রাষ্ট্রপতি তৈরি হয়,
তো আমরা এই সব জায়গাকার লোকদেরকে আমরা কি মনে করি, মানে মানসিকতা কতটা সংকীর্ণ আর বিদ্বেষী হলে স্বদেশী ভাবনাকে চুরমার করে ভেঙে ফেলা যায়। এটা কি পুরো নাটক হয়ে যাচ্ছে না? আমরা কেন বিদেশ থেকে পড়ে এলে তাকে সেরা বলছি? একজন লোক অক্সফোর্ড থেকে পড়ে আসছে, একজন লোক সে নিউ ইয়র্কে যাচ্ছে, সে ফ্রান্সে যাচ্ছে, হার্ভার্ড থেকে পড়াশোনা করে আসছে, একজন চীন থেকে পড়াশোনা করে আসছে, একজন মিশরের আলহামরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে। তখন আমরা তাকে বলছি ও বিশাল ব্যাপার। কেন এদেশের অনেক লোককে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়তে হয়? সেরকম ইউনিভার্সিটি কেন ভারতবর্ষে তৈরি করা যাবে না, বা এদেশের ইউনিভার্সিটির মানকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না? আজ করোনার মোকাবেলার আমরা সকলে ভূমিকা রাখছি। আমরা কেন করোনার ওষুধ আবিষ্কার করতে পারবো না? আমাদের ইউনিভার্সিটি কেন পারবে না? আমাদের গবেষণাগারগুলি কেন পারবে না? কেন? আসলে সব কিছু না একটা হজাবরল অবস্থায় পড়ে আছে। আজকের এই বিশ্বায়নের যুগে, আজকের গোটা পৃথিবীটাকে আমরা বলছি গ্লোবাল ভিলেজ। আমার মনে হয় যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য, স্বদেশী ভাবনা তো অবশ্যই থাকবে। স্বদেশী ভাবনায় আনার জন্যে প্রথমে যে কাজটা করতে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলতে হবে এবং মন মানসিকতাকে একেবারে 100% সাম্প্রদায়িকতা মুক্ত করতে হবে। এখানে করোনা হবে, ওই করোনা ছড়াচ্ছে, মানে সাংসদ একজন তিনিও বলছেন করোনা ছড়াচ্ছে। তাহলে কি রকম প্রোডাক্ট আপনারা তৈরি করছেন? একটা মানে ঘটনা ঘটছে, তা নিয়ে আরব বিশ্বে আলোচনা হচ্ছে, আর তখন আরেকজন এসে বলছে করোনার কোনো জাত হয় না, ধর্ম হয় না। তার আগে পর্যন্ত একটা নির্দিষ্ট কমিউনিটিকে গালি দিয়ে চলে যাচ্ছে। কি প্রোডাক্ট আপনারা তৈরি করছেন? স্বদেশী প্রোডাক্ট। আজকের ভারতবর্ষে যেটা সবচেয়ে প্রয়োজন, ইউনিটি। এই ইউনিটিটা হতে হবে ভারতীয়ত্বের উপরে, বিশ্ব ভ্রাতৃত্বের উপরে। আর একটা প্রয়োজন স্বনির্ভরতা। এই স্বনির্ভরতা করতে গেলে ভারতীয় ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দিতে হবে, ট্যাক্স কমাতে হবে, বিদেশিদেরকে ট্যাক্স, যদি বিদেশি কোম্পানি যেগুলি আছে ট্যাক্স বাড়ান, কিন্তু ভারতীয় কোম্পানিদেরকে ট্যাক্স কমিয়ে দিতে হবে। ভারতে যারা একটু ব্যবসা করছে তাদেরকে স্বদেশি কোম্পানিগুলিকে পুষ্ট করতে হবে। এমনটা করলে হবে না যে অমুক ব্যবসায়ী এই এলাকায় প্রবেশ করবে না। কোনো যদি নেতা বলে থাকে, জনপ্রতিনিধি, ভোটে জিতে জনপ্রতিনিধি যদি বলে থাকে যে এই এলাকায় অমুক ব্যবসায়ী দাঁড়াবে না, তাহলে স্বদেশী কোনটা? একটা নির্দিষ্ট দলের। এটা বুঝতে হবে। আপনি যদি সত্যিই স্বদেশী ভাবনায় উজ্জীবিত হন, স্বদেশী ভাবনায় উজ্জীবিত হওয়া মানে এই নয় বিদেশিকে ঘৃণা করা। স্বদেশী ভাবনায় উজ্জীবিত হওয়া মানে হচ্ছে আত্মনির্ভরশীলতা এবং আমরা নিজে বেঁচে অপরকে বাঁচাবো। এর নাম হচ্ছে স্বনির্ভরতা। অবশ্যই প্রয়োজন। ভারতবর্ষের মতো একটি দেশ সব কিছু বিদেশ থেকে নেবে কেন? আমরা একটা অল্টারনেট দিতে পারি না কেন? পৃথিবীকে আমরাই বা নিয়ন্ত্রণ করতে পারি না কেন? আমাদের ভাবনা, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য দিয়ে। এর জন্য প্রয়োজন কি? এর জন্য যে ডাইভার্সিটি যেটা আছে ভারতবর্ষের, আমাদের ভারতবর্ষে যে ঐক্য আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাকে আরও ফুলে ফলে সুশোভিত করতে হবে এবং মানসিকতাকে, মনের ভিতরে যে মানসিকতা আছে সে মানসিকতাকে বৈজ্ঞানিক মানসিকতায় উত্তীর্ণ করতে হবে। কেউ বলবেন যে গোবর খেলে এই হয়ে যাবে, গরুর মুত খেলে এই হয়ে যাবে, অমুক করলে তমক হয়ে যাবে, বলতে পারেন। কখন বলবেন ওটা? যখন বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত হয়ে ভারতীয়ত্বে উত্তীর্ণ হবে, বিশ্ব ভারতীয়ত্বে উত্তীর্ণ হবে, তখন বলবেন। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তা নিয়ে আমরা যখন বিতর্ক করব, তখন কিন্তু আমাদের এগিয়ে যেতে পারবো না। আমরা রাজনীতি করতে হবে দেশের কল্যাণের জন্য এবং গণ রাজনীতি করতে হবে। প্রকাশ্যে বলতে হবে আমি এই করতে চাই, এই হতে চাই, এটা এই কারণে, এটা এই কারণে। ক্ষমতায় আসার পরে মন্দির মসজিদের রাজনীতি করব, বিরোধী থাকাকালীন মন্দির মসজিদের রাজনীতি করব, গির্জা মসজিদ মন্দিরের রাজনীতি করব, ধর্মীয় রাজনীতি করব, জাতপাতের রাজনীতি করব, সাম্প্রদায়িকতার রাজনীতি করব, আর ক্ষমতায় টিকে থাকব। হতে পারে আপনি ওই পদে যেতে পারেন, হতে পারে আপনি ক্ষমতা পেতে পারেন। ভারতবর্ষে তাতে কোনো লাভ হয় না।
আপনি নেতা হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি বিধায়ক হতে পারেন, আপনি সাংসদ হতে পারেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, যুগের পর যুগ আপনি ক্ষমতা থাকতে পারেন। ভারতবর্ষকে স্বাধীন চেতায় উন্নীত করতে যে প্রয়োজন, যে উপকরণ প্রয়োজন, তা আপনি পূরণ করতে পারবেন না। এর জন্য প্রয়োজন ইউনিটি। সমস্ত ভারতবাসীর মধ্যে একটা বিশ্বাস, একটা আস্থা, এটা তৈরি করতে হবে। যেই সরকারে আসুক, তার মনে হবে ভারতবাসীর যে আজ যে সরকার আছে তার চেয়ে অল্টারনেট ভালো সরকার এই হতে পারে, অমুক যে সরকার আছে তার চেয়ে ভালো সরকার এই হতে পারে। এর মানে এই নয় যে সরকারের বিরোধিতা করতে গেলেই তাকে অমনি দেশদ্রোহী বা পাকিস্তানের চর বা চীনের চর বলে দেবে। স্বদেশী ভাবনা কি করে হবে? স্বদেশী রাজনীতি হতে পারছে না। স্বদেশী রাজনীতি করতে, স্বদেশী ভাবনায় রাজনীতি করা, স্বদেশী ভাবনায় রাজনীতি করা মানে কি? স্বদেশী একজন রাজনীতিবিদ, সে স্বদেশী কথা বলছে, হয়তো তার কথাটা বিদেশে আলোচনা হচ্ছে, হয়তো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বারাক ওবামা কিছুদিন আগে বলেছে, তা নিয়ে ভারতবর্ষে আলোচনা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনা হয়েছে। এখন কি ডোনাল্ড ট্রাম্প বলবেন যে বারাক ওবামার কথা আর বিদেশিদের কথা মিলে যাচ্ছে, বারাক ওবামার কথা আর পাকিস্তান আর ভারতের কথা মিলে যাচ্ছে, এটা বলবে? এটা বলে না। দেশের সমস্যা নিয়ে দেশের রাজনীতিবিদরা, সমাজবিদরা, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের লোকেরা, সাধারণ মানুষ কথা বলবে। এর মানে এই নয় যে আপনার চেয়ে বিচ্যুত হচ্ছে। দিনরাত 24 ঘন্টা কেউ যদি নরেন্দ্র মোদীর বিরোধিতা করে, আর কেউ দিনরাত 24 ঘন্টা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে, কেউ দিনরাত 24 ঘন্টা যদি কংগ্রেসের বিরোধিতা করে, তার মানে কি তাই যে সে ক্ষমতায় চলে এলে তার বাইরে অন্য কিছু হয়? তাকেই তো কর দিচ্ছে, তাকেই তো সরকারে রেখেছে, তার নেতৃত্বেই তো সরকার চলছে। শুধু সমালোচনা করার সুযোগটা দেবেন না, নাকি তার নামে ইউএপি এর ধারায় এনে জেলে ভরতে হবেন? একজন ডাক্তার, সে গোটা দেশে ডাক্তারি করছে, সে নতুন কিছু ভাবনা দিচ্ছে। একদিকে সে ডাক্তার, আর একদিকে সে সমাজকর্মী, একদিকে সে সাংবাদিক, আর একদিকে সে সমাজকর্মী, একদিকে সে বিজ্ঞানী, আর একদিকে সে সমাজকর্মী, গণ আন্দোলনের কর্মী। কিন্তু আপনার চোখে তখন মনে হলো না, সরকার বিরোধিতাটা অনেকটা অন্যরকম হয়ে গেছে। দেশ আর সরকার, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। দেশ মানে মানুষ, দেশ মানে গাছগাছালি, দেশ মানে মাটি, দেশ মানে শস্য, দেশ মানে প্রাকৃতিক সম্পদ, দেশ মানে এদেশের ভাবনা, দেশ মানে এদেশের ইতিহাস, ঐতিহ্য। সরকার আজ আছে, কাল থাকবে না। নরেন্দ্র মোদী আজ আছেন, কাল মারা যাবেন। মনমোহন সিং কাল ছিলেন, আজ নেই। এইভাবেই হচ্ছে। সরকার আসবে, সরকার যাবে, দেশ থেকে যাবে, দেশ থেকে যাবে, দেশ ভাঙবে না। নাম আলাদা কিছু হতে পারে, দেশ দেশের জায়গায় থাকে। আর দেশের মূল স্পিরিট হচ্ছে মানুষ, জীবজন্তু এবং তার জীব বৈচিত্র্য। সেটাকে কতটা ভূমিকা রাখতে পারছি, সেটাকে কতটা সংরক্ষণ করতে পারছি, এটাতে যতটা জোর দিতে পারবো, মানব সম্পদকে যতটা কাজে লাগাতে পারবো, তত আমাদের দেশের কল্যাণ, পৃথিবীর মানুষের কল্যাণ। আশা করছি সেই রকমই এক স্বদেশী ভাবনায় আমরা উজ্জীবিত হব।